শতভাগ ত্রুটিহীন নেই একটিও, স্থানীয় সরকারের নির্বাচনে ইভিএম চায় ইসি। আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলছেন নজরুল ইসলাম। জানাবো আওয়ামী লীগ দুই নৌকায় পা দিয়েছে বলছেন অলি আহমেদ। এবং সর্বশেষ জানাবো মুক্তি অনিশ্চিত, পুনর্গ্রেফতার হতে পারেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শতভাগ ত্রুটিহীন নেই একটিও, স্থানীয় সরকারের নির্বাচনে ইভিএম চায় ইসি। বর্তমানে একটি ইলেকট্রনিক ভোটিং মেশিনও শতভাগ ত্রুটিহীন নেই। এর মধ্যেই সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের সব নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানান, হাতে থাকা সচল মেশিনগুলোতেই স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে চায় কমিশন। সামনে ঢাকার 2 সিটি ভোটেও হতে পারে ইভিএমে, কিন্তু শতভাগ ত্রুটিহীন মেশিন নেই একটিও। এই অবস্থায় ইভিএমে দক্ষ কারিগরি লোকবল তৈরির প্রতি জোর দেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে গত 30শে জুন দেশসেরা প্রযুক্তিবিদদের সঙ্গে অনুষ্ঠিত ইসির এক সভায় যন্ত্রটির কারিগরি উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। একজন নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের বর্তমান যে মেশিনগুলো আছে এগুলোর ওজন অনেক বেশি, ওজন কমানোর কথা হয়েছে বৈঠকে। এছাড়া কারিগরি উন্নয়ন তথা ভিভিপ্যাট যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া এই মেশিনগুলোর ব্যয় অনেক বেশি, প্রায় 2,35,000 টাকা। এটা কিভাবে কমানো যায় তা নিয়েও আলোচনা হয়েছে। ইভিএম এর সরবরাহকারী প্রতিষ্ঠান কেবল একটি, তা হলো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। তবে নতুন করে ইভিএম উৎপাদনে গেলে কার কাছ থেকে নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত নয়, সিদ্ধান্ত হলে আমরা ওপেন সোর্সের মাধ্যমেও যেতে পারি। জানা গেছে 11 সরকারের সময়কার ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন দেশের ভোট ব্যবস্থায় ইভিএম এর ব্যবহার শুরু করে। সে সময় তারা বুয়েট থেকে 12,000 টাকা ব্যয় মেশিন তৈরি করে নেয়। ওই কমিশনের ধারাবাহিকতায় পরে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনও ভোট যন্ত্রটি ব্যবহার করে। তবে 2015 সালে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে একটি মেশিন অচল হয়ে পড়ায় তা আর ব্যবহার উপযোগী করতে পারেনি রকিব কমিশন। পরে তারা বুয়েটের তৈরি স্বল্প মূল্যের ওই মেশিনগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত ও উন্নত মানের ইভিএম তৈরির পরিকল্পনা রেখে যান। 2017 সালে কেএম নুরুল হুদার কমিশন এসে বুয়েটের তৈরি ইভিএমের চেয়ে প্রায় 20 গুণ বেশি দামে মেশিন কেনার সিদ্ধান্ত নেয়। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পূর্বে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে উন্নত মানের ইভিএম তৈরি করে নেন তারা। এতে মেশিন প্রতি ব্যয় হয় 2,35,000 টাকার মতো। হাতে নেওয়া হয় 3,825 কোটি টাকার প্রকল্প। আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলছেন নজরুল ইসলাম। জগৎপথ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে সমমনা 3টি দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার রাজধানীর গুলশান কার্যালয়ে এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করে দলটি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র পুনরুদ্ধারের যে এক দফা আন্দোলন, মূলত সেই আন্দোলনেই আমরা আছি। এর অংশ হিসেবে আমরা দেশনেত্রীর মুক্তি চাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির অবসান চাই। আমরা আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আওয়ামী লীগ দুই নৌকায় পা দিয়েছে বলছেন অলি আহমেদ। দেশের অর্থনীতির অবস্থা শোচনীয় উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অলি আহমেদ বলেছেন, এ অবস্থা থেকে বেরোতে তারা চীনে ভিক্ষা করতে গিয়েছিল, ভারতেও ভিক্ষা করতে গিয়েছিল, তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ এখন দুই নৌকাতে পা দিয়েছে। দুই নৌকাতে পা দিলে কি হয় সেটা ব্যাখ্যা করতে চাই না। বর্তমান আওয়ামী লীগের পক্ষে এই অবস্থান থেকে বের হয়ে আসা অসম্ভব। বর্তমানে আওয়ামী লীগের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব না। অলি আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশের ঋণ 100 বিলিয়ন ডলারের উপরে। এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না। আগামী 1 বছরের মধ্যে এই সরকারকে 3,66,000 কোটি টাকা ঋণের সুদ পরিশোধ করতে হবে, যার জন্য চীনে গিয়েছিল। চীন তাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছে। লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে এলডিপির প্রেসিডেন্ট বলেন, আমাদের সঙ্গে বিএনপির মিটিং চলছে, অতীতের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী দিনে কর্মসূচি কি হবে সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করা হয়েছে। আলোচনা পর্যালোচনার পরে নতুন কর্মসূচি প্রণয়ন করা হবে। কোটা আন্দোলন প্রসঙ্গে অলি আহমেদ বলেন, এই যে কোটার কথা বলা হচ্ছে, এতে কারা সুবিধা পাচ্ছে? আওয়ামী লীগের মিথ্যা সনদ দিয়ে যাদের মুক্তিযোদ্ধা বানানো হয়েছে তাদের ছেলেমেয়েরা, তাদের নাতিপুতিরা চাকরি পাচ্ছে, সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে, মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না। এমন হলে আগামীতে গাধা ঘোড়ারা এই দেশ পরিচালনা করবে।
প্রশ্ন ফাঁসের ঘটনা প্রসঙ্গে অলি বলেন, পিএসসিতে সর্বশেষ যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে করি শুধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। সরকার তা করবে না, কারণ এদের মাধ্যমে সরকার প্রশ্নগুলো ফাঁস করেছে ছাত্রলীগ যুবলীগের কাছে। চলমান আন্দোলন আরও শক্তিশালী হবে জানিয়ে কোটা বিরোধী ও পেনশন নিয়ে রাজপথে থাকা আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান অলি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিদ্রোহী, এরা সবসময় শান্ত থাকবে এটা ধরে নেওয়া ঠিক হবে না। এখানে আন্দোলন অবশ্যই শক্তিশালী হবে। এই আন্দোলনের মাধ্যমে এই সরকার উৎখাত হবে। কোটা ও পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত ছাত্র শিক্ষকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু কোটা নয়, সমগ্র বাংলাদেশকে মুক্ত করা আপনাদের দায়িত্ব, কারণ আপনারা যুবক। আমরা যখন যুবক ছিলাম তখন এই দেশকে স্বাধীন করেছি। এখন আপনারা এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করেন। আপনাদের স্বার্থ হাসিল হওয়ার পরে শিক্ষকদের বলবো, আপনাদের পেনশন সমস্যার সমাধানের পরে আমরা ঘরে ফিরে যাবেন না। আপনাদের উচিত হবে এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করা। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশে এক চরম অবস্থা বিরাজ করছে উল্লেখ করে অলি আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। এর মধ্যে সরকার বড় বড় কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি করে বের হচ্ছে। যাদের নাম বের হয়েছে বা আগামীতে যাদের নাম বের হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এরা সবাই সরকারের মদতপুষ্ট। সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত। এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা ভাগিদার। তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তা যথেষ্ট নয়। মুক্তি অনিশ্চিত, পুনর্গ্রেফতার হতে পারেন ইমরান খান। শনিবার ইদ্যত মামলাসহ একাধিক মামলায় খালাস পেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের আদিয়ালা জেল থেকে মুক্তি অনেকটাই অনিশ্চিত। পুনর্গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে, ইমরান খান এখন টেকনিক্যালি একজন মুক্ত ব্যক্তি হলেও নতুন করে গ্রেফতার হতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী, যা তার মুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, রাওয়ালপিন্ডিতে গত 9 মে নথিভুক্ত 12টি মামলায় বিপর্যস্ত পিটিআই চেয়ারম্যানকে জামিন দেওয়া হলেও মামলাগুলোর মধ্যে মাত্র 7টির মুক্তির আদেশ হাতে পেয়েছে জেল প্রশাসন। ইদ্যত মামলায় খালাস পাওয়ার পর একটি সহ বাকি 5টি মামলার আদেশ এখনও মেলেনি। তাই সবগুলো আদেশ কার্যকর না হওয়া পর্যন্ত ইমরানের মুক্তি পাওয়া অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, লাহোর পুলিশ ইমরান খানকে 9 মের ঘটনার সঙ্গে সম্পর্কিত 3টি মামলায় গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে। রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত এই গ্রেফতারের অনুমোদন দিয়েছে। এই 3টি মামলার বিষয়ে ইমরানকে কারাগারে জিজ্ঞাসাবাদ করবে লাহোর পুলিশ। এর আগে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত এসব মামলায় ইমরানের জামিনের আবেদন খারিজ করে দেয়। অন্যদিকে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তোষাখানার অপব্যবহার সংক্রান্ত মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে গ্রেফতার করতে পারে দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো। চলতি বছরের শুরুর দিকে পিটিআই প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রীর নামে দায়ের করা ওই মামলার তদন্ত শুরু করেছিল এনএবি। সেই তদন্তে অসহযোগিতার জন্য ইমরান খান এবং বুশরা বিবির সম্ভাব্য গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। দ্বিতীয় তোষাখানা মামলার তদন্তটি মূলত বিভিন্ন দামি ঘড়ি এবং গহনা সংক্রান্ত বলে জানা গেছে। সূত্র মতে, বুশরা বিবিও এই মামলায় জড়িয়ে পড়েছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে তার সহযোগিতার অভাবের অভিযোগে তিনিও গ্রেফতার হতে পারেন। এদিকে উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে এনএবির একটি দল এবং সহকারী পরিচালক নাইমুল্লার নেতৃত্বে আরও একটি দল ইতোমধ্যেই আদিয়ালা কারাগারে পৌঁছেছে বলে জানা গেছে। তাছাড়াও আদিয়ালা কারাগারে পৌঁছেছে অতিরিক্ত পুলিশ বাহিনীও। চলতি বছরের মে মাসে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে তোষাখানা অপব্যবহারের একটি নতুন মামলা সামনে আসে। এনএবি 7টি উচ্চমূল্যের ঘড়ি এবং হীরা ও সোনার গহনা সহ আরও 10টি মূল্যবান উপহারের কথিত অবৈধ জবরদখল ও বিক্রির তদন্ত শুরু করে। তদন্ত প্রতিবেদন অনুসারে অভিযোগগুলোর মধ্যে গ্রাফ এবং রোলেক্স ঘড়ির মতো মূল্যবান জিনিসপত্রের পাশাপাশি হীরা এবং সোনার গহনাগুলোর অননুমোদিত বিক্রয় জড়িত। প্রতিবেদনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই উপহারগুলো প্রচলিত আইনের তোয়াক্কা না করে তোষাখানায় জমা না রেখে বিক্রি করা হয়েছিল। গত 1 এপ্রিল ইসলামাবাদ হাইকোর্ট এনএবির দায়ের করা এই মামলায় ইমরান খান এবং বুশরা বিবির সাজা স্থগিত করেছিল। এর আগে গত 31শে জানুয়ারি জবাবদিহিতা আদালতের বিচারক মোহাম্মদ বশির এই দম্পতিকে 14 বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে ইমরান খানকে 10 বছরের জন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতেও অযোগ্য ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।